এবার আমরা আরেকটা কাজ করবো ম্যাক্রোফেজে। তাহলে ম্যাক্রোফেজ কখন টি লিম্ফোসাইটের কাছে যাবে? যখন ম্যাক্রোফেজ নিজে ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়াটাকে দূরীভূত করতে পারবে না, অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া আসছে, সে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে সম্পূর্ণ ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে পারতেছে না, তখন তারা টি লিম্ফোসাইটের কাছে যাবে, বি লিম্ফোসাইটের কাছে যাবে, এদের কাছে যাবে। এবার আসি ম্যাক্রোফেজ অ্যানাদার ওয়েতে কীভাবে কাজ করে। ম্যাক্রোফেজের মধ্যে যে ফ্যাগোসাইটোসিস করা যে ব্যাকটেরিয়ার যে প্রোটিনগুলো, সেগুলোকে ম্যাক্রোফেজের সেল সার্ফেসে প্রদর্শন করবে। কার মাধ্যমে প্রদর্শন করবে? MHC2 এর মাধ্যমে। এই প্রদর্শন করলো। এবার আসে টি হেল্পার অন সেলের কাছে যাবে ম্যাক্রোফেজ। এই টি হেল্পার অন সেলের কাছে যখন যাবে, তখন এই অ্যান্টিজেনের সাথে টি হেল্পার অন সেলের CD4 মলিকুল বাইন্ড করবে। তখন একটা সিগন্যাল ট্রান্সডাকশন পদ্ধতিতে নিউক্লিয়াসে যাবে। নিউক্লিয়াসের একটা জিন অ্যাক্টিভেশন হবে। এই জিনটা ইন্টারলিউকিন 2 রিলিজ করবে। ইন্টারলিউকিন 2 এর জন্য টি হেল্পার অন সেলের গায়ে একটা রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর এর সাথে যখন ইন্টারলিউকিন 2 যখন বাইন্ড করবে, তখন সেখানে আরেকটা সিগন্যাল ট্রান্সডাকশন পদ্ধতিতে আরেকটা জিনকে অ্যাক্টিভেশন করবে। এই জিন তখন আরেকটা প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনের কারণে তখন টি হেল্পার অন সেলের ম্যাসিভ প্রলিফারেশন হবে। এবার টি হেল্পার অন সেল হচ্ছে গামা ইন্টারফেরন রিলিজ করে। এই গামা ইন্টারফেরন করে কি? ম্যাক্রোফেজকে সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজে পরিণত করে, তার মানে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, যেটা ঘটে ম্যাক্সিমাম টাইমে ঘটে হচ্ছে গ্রানুলোমার ক্ষেত্রে, টিউবারকুলোসিস ইনফেকশনের ক্ষেত্রে ঘটে। এপিথেলয়েড সেল যেটাকে আমরা বলি সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজ করে। এখন ম্যাক্রোফেজ যে পরিমাণে ফ্যাগোসাইটোসিস করতে, সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজ আরও বেশি পরিমাণে ফ্যাগোসাইটোসিস করবে, তার মানে ব্যাকটেরিয়া বডি থেকে আরও দ্রুত বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আরেকটা জিনিস আছে, এই ইন্টারলিউকিন 2 যে রিলিজ করতেছে টি হেল্পার অন সেল, এই ইন্টারলিউকিন 2 হচ্ছে টি সাইটোটক্সিক সেলকে অ্যাক্টিভেট করে। তাহলে আমাদের মেন কথা হলো, ম্যাক্রোফেজ যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যখন বডি থেকে ব্যাকটেরিয়াকে দূর করতে পারবে না, তখন সে টি হেল্পার অন সেলের কাছে যাবে, MHC2 মলিকুলের মাধ্যমে সেটাকে প্রদর্শন করার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটবে। এবার টি সাইটোটক্সিক সেল কেমনে একটা সেলকে ধ্বংস করে? এখানে লিখেছি একটা নর্মাল সেল। আমরা জানি এটা একটা নিউক্লিয়াসের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটা তৈরি হয় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডিতে গিয়ে সেই প্রোটিনটা সংরক্ষণ থাকে। এখন আমাদের প্রত্যেকটা সেলে MHC1 মলিকুল থাকে। এই MHC মলিকুলগুলোর কাজ কি? একটা সেলের ভিতরে কীরকম টাইপের প্রোটিন তৈরি হচ্ছে সেসব প্রোটিনগুলোকে বাইরে প্রদর্শন করা। তো এখানে যেহেতু নর্মাল প্রোটিন তৈরি হচ্ছে, সেহেতু এখানে MHC1 মলিকুল নর্মাল প্রোটিনকে প্রদর্শন করবে বা এক্সহিবিশন করবে, সেহেতু এখানে টি সাইটোটক্সিক সেল এই সেলটাকে ধ্বংস করবে না। এবার আসি কোনো একটা ভাইরাস। আমরা জানি ভাইরাস কোনো একটা জীবন্ত সেলের ভিতরে মাল্টিপ্লিকেশন করতে পারে। এখন একটা ভাইরাস হচ্ছে যখন ইন্টারসেলুলারলি গেল, তখন আমাদের বডিতে যে এমআরএনএ প্রোটিন যে তৈরি হতো, সেই প্রোটিনগুলোকে অ্যাবনর্মাল করে দিবে। যেহেতু ভাইরাস একটা ইনফেক্টেড হয়ে গেছে সেল দ্বারা, সেহেতু সেল অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করবে। এই অ্যাবনর্মাল প্রোটিনটা তখন MHC মলিকুলার অনের মাধ্যমে বাইরে যখন প্রদর্শন করবে, তখন টি সাইটোটক্সিক সেল তখন সেটাকে বুঝে নেবে যে এটা তো আমার সেল না, যেহেতু এখানে অ্যাবনর্মাল প্রোটিন আছে, তখন এই টি সাইটোটক্সিক সেল তখন এই সেলটাকে ধ্বংস করবে। তাহলে আমাদের বডিতে অনবরত টি সাইটোটক্সিক সেল ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা টিস্যুতে গিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন সেলের MHC মলিকুলের অ্যাবনর্মাল প্রোটিন আছে। যেখানে অ্যাবনর্মাল প্রোটিন পাবে, সেই সেলটাকে সে সাথে সাথে ধ্বংস করে ফেলবে। এইভাবে টি সাইটোটক্সিক সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে ধ্বংস করে। এখন আমাদের বডিতে বেশি বেশি পরিমাণ ইনফ্লামেশন হচ্ছে। এখন আমরা দেখতে পেলাম ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 3 রিলিজ হচ্ছে। ইন্টারলিউকিন 3 হচ্ছে বোন ম্যারোতে যাবে। বোন ম্যারোতে গিয়ে যেসব স্টেম সেল বা প্রিকারসর সেল আছে, একটা লিম্ফয়েড সিরিজ, মাইলয়েড সিরিজ, যেগুলো থেকে পরবর্তীতে RBC প্লাটিলেটস লিউকোসাইট তৈরি হয়। এই ইন্টারলিউকিন 3 হচ্ছে বোন ম্যারোর অ্যাক্টিভিটিকে বাড়াই দেবে, তখন বেশি বেশি পরিমাণে RBC প্লাটিলেটস লিউকোসাইট তৈরি হবে। এগুলো হচ্ছে ব্লাডে বেশি বেশি পরিমাণে আসবে, আর লিউকোসাইট যত বেশি পরিমাণে আসবে তত বেশি ফ্যাগোসাইটোসিস হবে। এগুলো হচ্ছে আরেকটা ধরনের ইন্টারলিউকিন ক্ষরণ করে, যাকে বলা হয় ইন্টারলিউকিন 7। এই ইন্টারলিউকিন 7 হচ্ছে যাবে কোথায় যাবে? লিম্ফ নোডে যাবে অ্যান্ড স্প্লিনে যাবে। লিম্ফ নোড অ্যান্ড স্প্লিনে আমরা জানি বি সেল, মানে যেসব বি সেলগুলো ম্যাচিউর হয় বোন ম্যারোতে, সেগুলো হচ্ছে লিম্ফ নোড এবং স্প্লিনে গিয়ে জমা থাকে, মানে ভবিষ্যতের জন্য জমা থাকে। এখন ইন্টারলিউকিন 7 হচ্ছে সেখান থেকে ম্যাচিউর বি সেলগুলোকে বেশি বেশি পরিমাণে সিক্রেশন করবে। আবার ইন্টারলিউকিন 7 কোথায় যাবে? থাইমাসে যাবে। থাইমাসে আমরা জানি টি সেল বোন ম্যারোতে তৈরি হয়, থাইমাসে ম্যাচিউর হয়। এই ইন্টারলিউকিন 7 হচ্ছে ম্যাচিউর টি সেলগুলোকে বেশি বেশি পরিমাণে ব্লাডে আসতে সাহায্য করবে। আর যত বেশি টি সেল আর বি সেল আসবে, বি সেল থেকে আমরা দেখলাম অ্যান্টিবডি তৈরি হবে, টি সেল থেকে আমরা দেখলাম টি সাইটোটক্সিক সেল তৈরি হবে। এখন এটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে ধ্বংস করবে, এটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এছাড়া আরও কিছু ঘটে, ম্যাক্রোফেজ আরও কিছু রিলিজ করে, যেরকম টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ব্র্যাডিকাইনিন। এগুলো করে কি? এগুলো হচ্ছে আচ্ছা, এটা সামনের দিকে আছে, এটা সামনে পড়াবো।
এবার আমরা দেখলাম একটা ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 8ও রিলিজ হয়। এই ইন্টারলিউকিন 8 করে কি, ইন্টারলিউকিন 8 হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে। এন্ডোথেলিয়াল সেলকে যখন অ্যাক্টিভেট করবে, আমরা জানি ব্লাডের নিউট্রোফিল সাধারণত মিড বরাবর যায়, এটাকে বলে ল্যামিনার ব্লাড ফ্লো, মাঝখান দিয়ে যায়। যখন ইন্টারলিউকিন 8 যখন ম্যাক্রোফেজ থেকে রিলিজ হবে, সেটা এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করবে, তখন সেখানে সিলেক্টিন নামক এক ধরনের প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে। তখন নিউট্রোফিল সহজে ইন্টিগ্রিনের মাধ্যমে এন্ডোথেলিয়াল সেলের সাথে অ্যাটাচড হবে। তাহলে একটা নিউট্রোফিল সহজে প্রথমত মিডিল দিয়ে একটা ব্লাড ভেসেলে যায়। যখন এন্ডোথেলিয়াল সেল যখন অ্যাক্টিভেট হলো, তখন সেখানে ইন্টিগ্রিন নামক প্রোটিন এক্সিবিশন হলো। নিউট্রোফিল তখন এটা সিলেক্টিন আর এটা ইন্টিগ্রিন, তখন এই সিলেক্টিন আর ইন্টিগ্রিনের মাধ্যমে নিউট্রোফিল এন্ডোথেলিয়ালের সাথে অ্যাটাচড হলো। আবার আমরা জানি ব্রাডিকাইনিন রিলিজ করে ম্যাক্রোফেজ থেকে। ব্রাডিকাইনিন করে কি, এন্ডোথেলিয়াল সেলগুলোকে শ্রিঙ্কেজ করে দেয়। শ্রিঙ্কেজ যদি করে দেয়, এন্ডোথেলিয়াল সেলগুলো যদি চুপসে যায়, তখন মাঝখানে স্পেস তৈরি হয়। তখন নিউট্রোফিল এখানে প্রথমে অ্যাটাচড হলো, তারপরে তখন ভিতর দিয়ে তখন যে গ্যাপ, এন্ডোথেলিয়াল গ্যাপগুলো দিয়ে তখন কোথায় চলে আসবে, এক্সট্রা ভেসেশন হয়ে যাবে, মানে টিস্যুতে চলে যাবে। কেননা আমরা জানি টিস্যুতে ইনফ্লামেশন হচ্ছে, টিস্যু থাকে কোথায়, ব্লাড সেলের বাইরে। সেহেতু এই নিউট্রোফিল ব্লাড থেকে কিভাবে আসছে টিস্যুতে, কয়েকটা মাধ্যমে। প্রথমে ল্যামিনার ব্লাড ফ্লো থাকে, পরবর্তীতে এন্ডোথেলিয়াল সেল যখন অ্যাক্টিভেশন হয় ইন্টারলিউকিন 8 দ্বারা, তখন সে সিলেক্টিন আর ইন্টিগ্রিন প্রোটিনের মাধ্যমে, অ্যাটাচমেন্টের মাধ্যমে নিউট্রোফিল প্রথমে এন্ডোথেলিয়াল সেলের কাছাকাছি চলে আসে। এন্ডোথেলিয়াল সেল সিনক্রেজ হওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়, এই গ্যাপ দিয়ে তখন নিউট্রোফিল তখন এক্সট্রা ভ্যাসেশন হয়ে যায়। এবার আমরা আরেকটা জানি যে ম্যাক্রোফেজ গামা ইন্টারফেরন রিলিজ করে। এই গামা ইন্টারফেরন আমরা দেখলাম নর্মাল ম্যাক্রোফেজকে সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজে প্রস্তুত করে। অ্যান্ড সুপার অ্যাক্টিভ আমরা দেখলাম ম্যাক্রোফেজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। কেন? সে হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনটাকে টি হেল্পার সেলের কাছে গিয়ে প্রদর্শন করছে যে আমি সেটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করতে পারলাম না, এবার তুমি ধ্বংস করো। সেহেতু এটাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়। এই নর্মাল ম্যাক্রোফেজের কাজ হচ্ছে এটা। এই গামা ইন্টারফেরন হচ্ছে নর্মাল ম্যাক্রোফেজকে সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজে পরিণত করে। সুপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজ যখন হবে, তখন সে বেশি বেশি পরিমাণে ফ্যাগোসাইটোসিস করতে পারবে, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে। এছাড়া সেটা হচ্ছে মোর অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে উইথ MHC2 মলিকুল। আমাদের বডিতে সব কোষে MHC1 মলিকুল থাকে, শুধুমাত্র এই ব্লাড সেলগুলোতে ম্যাক্রোফেজে MHC2 মলিকুল থাকে। দুইটারই কাজ একই। এবার একটা ইনফ্লামেশন কিভাবে ডাউন রেগুলেশন হয়, ম্যাক্রোফেজ দেখলাম আমরা ইনফ্লামেশন করতেছে। ম্যাক্রোফেজের আবার আরেকটা কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। ম্যাক্রোফেজ থেকে ট্রান্সফরমিন গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ হয়। এই ট্রান্সফরমিন গ্রোথ ফ্যাক্টর বিটার হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে লিউকোসাইটকে সে ইনহিবিট করে এবং হচ্ছে ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেশন করে। অ্যান্ড ফাইব্রোব্লাস্টকে যখন অ্যাক্টিভেশন হবে, সেটা তখন রিজেনারেশন অ্যান্ড রিপেয়ার করবে। ফাইব্রোব্লাস্ট থেকে আমরা জানি কোলাজেন সিনথেসিস হয়। এই কোলাজেনটা পরবর্তীতে তখন স্কার তৈরির মাধ্যমে সেই টিস্যুর জায়গাতে স্কার ফর্মেশন হয়।